দালিয়ান থেকে বেইজিং এর পথে প্রধানমন্ত্রী সামার দাভোস সম্মেলনে যোগদান জাতীয় সক্ষমতা শক্তিশালী করার প্রত্যয়। নওগাঁও দিনাজপুরে ফের পুশিনের ব্যর্থ চেষ্টা বিএসএফ এর কুড়িগ্রামের শূন্য রেখায় 11 দিন অবস্থান করছে 3 জন। কমছে তিস্তার পানি জলমগ্ন নিম্নাঞ্চল ফসলি জমি ভাটি এলাকায় তীব্র স্রোত ভাঙন আতঙ্কে নদী তীরের মানুষ। রাজধানীতে মশক নিধন ও লার্ভা শনাক্তে অভিযান জরিমানা ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান। এক দশকে সপ্তম প্রধানমন্ত্রী দেখার অপেক্ষায় যুক্তরাজ্য সামনে অর্থনৈতিক সংকটের সঙ্গে নানামুখী চ্যালেঞ্জ। স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফিরদৌস সুবা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্রীষ্মকালীন দাভোস সম্মেলনে অংশগ্রহণ শেষে চীনের দালিয়ান থেকে বেইজিং এর উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দুপুরে দালিয়ান শহর বুলেট ট্রেনে যাত্রা শুরু করেন তিনি। বেইজিং এ পৌঁছানোর মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর 3 দিনের রাষ্ট্রীয় সফর শুরু হবে। চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং এর আমন্ত্রণে এই সফর করছেন তারেক রহমান। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী চিয়াং এর সঙ্গে বৈঠক করবেন তিনি। শুক্রবার সাক্ষাৎ করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। চীনা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। বিরোধী দলের মধ্যে ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। চীন সফরের মাধ্যমে দেশের বাণিজ্য ঘাটতি কমানো সম্ভব বলেও জানান তিনি। পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এসব কথা বলেন। জানান একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তবে সরকার সেই অপচেষ্টা মোকাবিলা করবে। তার দাবি, দেশে কোনো গুম, ক্রসফায়ার বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা নেই। জানান জুলাইয়ের গণহত্যাকারীদের বিচারিক কার্যক্রম নিজস্ব গতিতে এগিয়ে যাচ্ছে। বলেন, বিচার শেষ করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। মিথ্যা অপপ্রচার দিয়ে দেশের ভাবমূর্তিকে বিনষ্ট করার আমরা কিছু কিছু ঘটনা সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন মহল বিশেষের এই কর্মকাণ্ডটি হচ্ছে। বিরোধী দলের একজন নেতা বলেছেন, আমরা এক ফ্যাসিবাদ বিদায় করেছি, আরেক নতুন ফ্যাসিবাদ তৈরি হচ্ছে, তাকে বিদায়ের জন্য আমরা প্রস্তুত। আন্দোলনকামী একটি দল যারা চ্যাম্পিয়ন ছিল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিটি মুহূর্তে, কি এরশাদের আমলে বা পরবর্তী পর্যায়ে, আমরা তাদের বিরোধিতা করছি। নওগাঁর ছাপাহারের আদাতলা সীমান্ত দিয়ে নারী ও শিশু সহ মোট 9 জন, দিনাজপুরের বনতারা মণিপুর সীমান্তে 4 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ, তবে তা ব্যর্থ করে দিয়েছে বিজিবি ও স্থানীয়রা। বিজিবি জানায় ভোর 4টার দিকে নওগাঁর আদাতলা সীমান্তে 9 জনকে বিএসএফ বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। এখন শূন্যরেখায় অবস্থান করছেন তারা। এদিকে দিনাজপুরের মণিপুর সীমান্তে 4 জনকে আটক করেছে আনসার ও স্থানীয়রা। তাদের শঙ্করপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রাখা হয়েছে। অন্যদিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার 2টি সীমান্তের শূন্যরেখায় টানা 11 দিন ধরে 3 জন অবস্থান করছেন। দিনাজপুর থেকে সীমান্ত পরিস্থিতি জানবো। সীমান্ত পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল হাসান পলাশ। পলাশ, দিনাজপুরে এখন সীমান্ত পরিস্থিতি কি দেখছেন? রুবা, আপনাকে একটু জানিয়ে রাখি যে দিনাজপুরের এই মুহূর্তে আমি রয়েছে একেবারে সীমান্তবর্তী এলাকা শঙ্করপুর ইউনিয়ন পরিষদে এই মুহূর্তে রয়েছে। ইউনিয়ন পরিষদে এই কারণেই বললাম যে এই ইউনিয়ন পরিষদ কিন্তু একেবারে সীমান্তবর্তী এলাকা হয়, কিন্তু এখানকার একটি নদী রয়েছে, সেই মোহনপুর নদীর ধার থেকেই কিন্তু আসলে 4 জনকে, অর্থাৎ নারী সহ 4 জনকে কিন্তু এখানে স্থানীয়রা আটক করেছে। তারা কিন্তু অবৈধভাবে এখানে অনুপ্রবেশ করেছেন, যার কারণে কিন্তু তাদেরকে আটক করেছেন এবং তাদের বিস্তারিত আমরা একটু জানতে পেরেছি। তারা কিন্তু সকলেই নড়াইল জেলার বাসিন্দা এবং পাশাপাশি একজন নারী এবং 3 জন পুরুষ কিন্তু এখানে আটক অবস্থায় রয়েছেন এবং স্থানীয়রা কিন্তু আনসার বাহিনীর সহায়তায় তারা কিন্তু বিজিবির কাছে কিন্তু তাদেরকে এখন হস্তান্তর করছে। বিজিবি কিন্তু এই ইউনিয়ন পরিষদের একটি রুমে কিন্তু তাদেরকে এখানে কিন্তু রেখেছেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তা আসবেন, তারপরেই কিন্তু আসলে তাদেরকে আমরা আসলে তাদের ভিডিও ফুটেজ সহ তাদের বিস্তারিত জানতে পারবো যে আসলে তারা কতদিন
কিছুদিন আগে গিয়েছিলেন। তবে বিভিন্ন মাধ্যম থেকে খবর পাওয়া গেছে তারা কিন্তু 2 বছর আগে সেই বেনাপোল সীমান্তের আশেপাশ দিয়ে কিন্তু তারা কিন্তু প্রবেশ করেছে, এমনটা কিন্তু স্থানীয়দের কাছে তারা জানিয়েছিলেন, এমনটা কিন্তু স্থানীয়রা আমাকে সেটি কিন্তু জানিয়েছে। পাশাপাশি আপনাকে একটু জানিয়ে রাখি যে এখানে কর্তব্যরত যারা আনসার সদস্যরা ছিলেন তারা কিন্তু আসলে সকাল 6টায় কিন্তু তাদেরকে একটি ফসলি খেতে কিন্তু তাদেরকে দেখতে পায় স্থানীয়রা। তারপরে আনসার সদস্যরা তাদেরকে কিন্তু গ্রেপ্তার করে সকাল 9টার দিকে কিন্তু তারা নিয়ে আসেন এই ইউনিয়ন পরিষদে এবং এখানে কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন এবং একটি রুমের মধ্যে কিন্তু তাদেরকে রাখা হয়েছে এবং বিজিবির হেফাজতে এই মুহূর্তে রয়েছে, এমনটাই কিন্তু আমরা বলতে পারি। এবং বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা আসলেই তারা কিন্তু আমাদেরকে ব্রিফ করবেন, তখন কিন্তু আমি বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। এবং এই ছিল আসলে দিনাজপুরের এই অনুপ্রবেশের আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। রুবা। জি পলাশ, আপনাকে ধন্যবাদ। অতিবৃষ্টি আর উজানের ঢলে তিস্তার পানি কখনো বাড়ছে কখনো কমছে, এমন পরিস্থিতিতে আতঙ্কে দিন পার করছেন তিস্তাপাড়ের বাসিন্দারা। এদিকে নিম্ন অঞ্চল প্লাবিত হয়ে রাস্তাঘাট, ফসলি জমি তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন চরের মানুষ। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। অতিবৃষ্টি আর উজানের ঢলের কারণে শঙ্কায় দিন পার করছেন তিস্তাপাড়ের বাসিন্দারা। গতকাল বুধবার সকাল 9টায় বিপদসীমার 13 সেন্টিমিটার নিচ দিয়ে তিস্তার পানি প্রবাহিত হচ্ছে এমন রেকর্ড করা হয়। তিস্তা তীরবর্তী নিম্ন অঞ্চলের রাস্তাঘাট, ফসলি জমি পানির নিচে নিমজ্জিত হয়েছে। বিশেষ করে লালমনিরহাটের হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও সদর উপজেলার তীরবর্তী নিম্নাঞ্চলের বাদাম, মরিচ, পাট ও আমন ধানের বীজতলা পানিতে নিমজ্জিত হয়ে নষ্ট হওয়ার উপক্রম। আর ওই বাদাম ক্ষতি হয়েছে, আর এই যে বিছন যেটা মানে ধান গাবো ওই বিছনটা আমার নষ্ট হয়ে গেছে। গরু ছাগল এলে তো আমার মনখান থেকে ক্ষয়ক্ষতি হয়, এলে মুরগি চড়াই এলে কি করা দিই। এখন আমার নদীতে কন্ট্রোল চাই, সরকার থেকে আমদান আমার নদীতে কন্ট্রোল চাই। যদিও নদীর পানি বিপদসীমার নিচে নেমে আসায় কিছুটা স্বস্তি ফিরেছে নদী পাড়ের মানুষের মাঝে। এদিকে রংপুরের কাউনিয়া ব্রিজ পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 26 সেন্টিমিটার নিচে রয়েছে। এদিকে বিভিন্ন স্থানে নদী ভাঙন দেখা দেয় আতঙ্কে স্থানীয়রা। আবারও পানি মনে হয় রাতারাতি ভরপুর হয়ে যাবে, কিন্তু আমরা এই জলাশয় ছাড়া কিন্তু শুকনো মৌসুম পাই না, কোনো আবাদ সুবাদ নাই। এই যে তিস্তে আমার মতন আজরাইল, কারণ কি পানি বাড়া খারাপ, এই ব্যাপার ক্ষয় ক্ষতি ওই তিস্তে আমার সর্বসাধারণ আছে। পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী 24 ঘন্টায় তিস্তার পানি আরো কমতে পারে। পানি উন্নয়ন বোর্ড সার্বক্ষণিক মনিটরে রেখেছি। কোথাও কোনো ভাঙন বা ক্ষয়ক্ষতি দেখা দিলে আমরা জরুরি ভিত্তিতে জিওব্যাগ বালি ভর্তি করে ভাঙন প্রশমন করার চেষ্টা করব। মঙ্গলবার বিকেলে তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ওই সময় পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন নদীতে ভাঙন অব্যাহত রয়েছে। লালমনিরহাটে তিস্তার পানি কিছুটা কমলেও ভাটিতে তীব্র স্রোত ও টানে ভাঙন অব্যাহত রয়েছে। ভিটে মাটি হারানোর শঙ্কায় দিন কাটাচ্ছেন তীরবর্তী এলাকার মানুষ। রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা সেতুর বাঁধের ভাঙন পরিস্থিতি পরিদর্শন করেছে এলজিইডি ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ দল। ফরিদপুরে পদ্মার পানি বৃদ্ধির সঙ্গে নর্থ চ্যানেল ইউনিয়নের নদী ভাঙন তীব্র রূপ নিয়েছে। ডেঙ্গুর বিস্তার রোধে প্রশাসনিক তৎপরতার পাশাপাশি চারপাশ পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রাজধানীর গুলশানে ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ ঠেকাতে গঠিত টাস্ক ফোর্সের উদ্যোগে অভিযানে নেমে কথা বলেন তিনি। এই সময় পরিদর্শনকৃত 6টি বাসার মধ্যে 3টিতেই এডিস মশার লার্ভা পাওয়া যায়। জরিমানা করা হয় সংশ্লিষ্টদের। কর্তৃপক্ষ বলছে জমে থাকা সামান্য পানিতেও জন্ম নিতে পারে ডেঙ্গু মশা। প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গুর বিরুদ্ধে লড়াইয়ে নাগরিক সচেতনতাই বড় হাতিয়ার। জনসচেতনতা, জনসম্পৃক্ততা এবং অ্যাডিস মশার উৎসস্থলগুলি, সোর্সগুলি দূরীকরণের জন্য যে কার্যক্রম, এটা আমরা অব্যাহত রাখবো। আপনার বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা আপনাদের নিজের জীবনের ঝুঁকি না নিয়ে নিরাপত্তার জন্য আপনারা একটু আপনাদের বেলকুনি, টপ, ছাদ, নিচের অংশগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদ। রিটে আইনটির বিলুপ্তির চেয়ে বলা হয়েছে এটি ৭১-এ পাকিস্তানি সেনাদের বিচারের জন্য তৈরি হয়েছিল, তাই যুদ্ধবন্দীদের প্রত্যাবাসনের সঙ্গেই এর কার্যকারিতা শেষ হয়েছে। রিটে আরও বলা হয়, বর্তমানে এর অস্তিত্ব রাজনৈতিক অপব্যবহারের ঝুঁকি বাড়ায়। নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও আফতাব মোবাইলসের পরিচালক সাজিদুর রহমান শুভ্র সহ ৪ জনকে জামিন দিয়েছেন আদালত। শ্রম আদালত তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে শ্রম আইনের একটি মামলায় আগে থেকে গ্রেফতারি পরোয়ানা থাকায় বুধবার ভোরে বনানী থেকে সাজিদুল ইসলাম শুভ্রকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার রাত থেকেই সাজিদুল ইসলাম শুভ্রকে গ্রেফতার করতে একটি ভবন ঘেরাও করে রাখে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। এতে বনানী থানা পুলিশ সহযোগিতা করে। ইসলামী ব্যাংকের স্বাধীন পর্যালোচনা পর্ষদ গঠন সহ আবারও ৭ দফা দাবি জানিয়েছে সচেতন গ্রাহক ফোরাম। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে তারা। বক্তারা জানান, আগামী ২৭ জুনের মধ্যে দাবি পূরণ না হলে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় ঘেরাওয়ের মতো কর্মসূচি দেওয়া হবে। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন এবং প্রকৃত মালিকদের কাছে মালিকানা হস্তান্তর। এই সমস্ত লুটেরা যারা আছেন তাদেরকে বিশেষ ট্রাইব্যুনাল করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। ইসলামী ব্যাংকগুলোতে বিরাজমান যে আতঙ্ক, সেই আতঙ্ক দূর করে ব্যাংকিং খাতে স্থিতিশীলতা আনয়ন করতে হবে। ২৭ জুন তারিখে মধ্যেই আমাদের দাবি মানা না হলেই আমরা সারা বাংলাদেশের যা গ্রাহক আছেন সকলকে ঢাকায় নিয়ে এসে আমরা মহাসমাবেশ করব। অনুমোদন ছাড়াই গাছ কেটে বিক্রি সহ নানান অনিয়মের অভিযোগ উঠেছে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ১-এর জিএম নুরুল হুদার বিরুদ্ধে। লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় গ্রাহক ও সচেতন নাগরিকরা, করেছেন মানববন্ধনও। তবে অভিযোগ ভিত্তিহীন দাবি নুরুল হুদার। আব্দুস সামাদ সায়েমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। একসময় সবুজে আচ্ছন্ন ছিল সিরাজগঞ্জের পল্লী বিদ্যুৎ সমিতি ১-এর কার্যালয়। বর্তমানে অফিস প্রাঙ্গণে নেই সবুজের সেই চিরায়ত চিত্র। অভিযোগ উঠেছে সুস্পষ্ট কারণ ছাড়াই সরকারি বিধান ও টেন্ডার প্রক্রিয়া না মেনেই রাতেই কেটে ফেলা হয়েছে মেহগনি, সেগুন, আম ও কাঁঠাল সহ প্রায় ১৮ থেকে ২০টি গাছ। শুধু তাই নয়, মুছে দেয়া হয়েছে কাটার আলামতও। এমনকি গাছ বিক্রি সহ অর্থের বিনিময়ে বিদ্যুতের খুঁটি বিক্রিরও অভিযোগ রয়েছে জিএম এর বিরুদ্ধে। এতে ক্ষুব্ধ স্থানীয়রা জিএম এর পদত্যাগের দাবিতে প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন করেছেন তারা। আমার বাসাটা পাশে, আমি এখানে অনেকগুলো গাছ আগে দিক দিয়ে ছিল, পিছন দিয়ে ছিল, কিছুদিন আগে দেখলাম সবগুলো পড়ে আছে, এখন নাই। এই পল্লী বিদ্যুতের পোল নাকি কেনা বেচা হয়, উনি ওনার পোল থেকে কাউকে কোনো সার্ভিস লাইন দিচ্ছে না। এবং শুধু ওইটাই না, আমার বাড়ির আশেপাশে এবং গ্রামের মধ্যে অনেক পোল বিক্রি হয়েছে। সরকারি প্রতিষ্ঠানে গাছ কাটার ক্ষেত্রে পরিবেশ ও বন বিভাগের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। অনুমোদনের আগেই গাছ কাটা হলে তার নিয়ম বহির্ভূত হয়েছে বলে জানান এই কর্মকর্তা। সরকারি গাছ, সরকারি মালিকানাধীন গাছ বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের গাছ, যে কোনো গাছই কাটতে গেলে অবশ্যই টেন্ডার বা নিলাম প্রক্রিয়ার মাধ্যমেই করতে হয় এবং সেটা রীতিমতো বিজ্ঞপ্তি দিয়ে মানুষকে জানায় তারপরে এটাকে করতে হয়, এটাই নিয়ম। এদিকে অভিযুক্ত জিএম নুরুল হুদা ক্যামেরার সামনে বক্তব্য দিতে নারাজ। তবে গাছ কাটা এবং বিদ্যুতের খুঁটি বিক্রির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি তার। গাছ বিক্রি করে অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের সুষ্ঠু তদন্ত করে জিএম নুরুল হুদার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। রাজনৈতিক অস্থিরতায় বিপর্যস্ত যুক্তরাজ্য গত ১ দশকে ৬ জন প্রধানমন্ত্রী দেখেছে। এবার ৭ম প্রধানমন্ত্রী হিসেবে ডাউনিং স্ট্রিটে আসতে পারেন অ্যান্ডি বার্নহাম। তবে যিনি ক্ষমতায় আসুন তাকে লড়তে হবে একই অর্থনৈতিক সংকটের সঙ্গে। অপেক্ষা করছে সরকারি ঋণ নিয়ন্ত্রণ, প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় কমানো, কর্মসংস্থান সৃষ্টি এবং আবাসন খাতের চরম স্থবিরতা কাটানোর মতো কঠিন পরীক্ষা। খাদ্যপণ্যের দাম 40% বেড়ে যাওয়ায় চরম হতাশায় ব্রিটিশ জনগণ। বর্তমান সরকারের কঠোর ঋণ নীতির কারণে চাইলেই নতুন বিনিয়োগ আনা সম্ভব নয়। তাই অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোই হবে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীর প্রধান লক্ষ্য।
দেশটিতে কর্মসংস্থান তলানিতে, বেকারত্ব বাড়ছে লাফিয়ে। উচ্চ করের কারণে খুচরা ব্যবসা ও সেবা খাতে চাকরির সুযোগ কমেছে ব্যাপক হারে। নতুন সরকারকে দক্ষ জনবল তৈরির পাশাপাশি তরুণদের এই বেকারত্ব সংকট অবিলম্বে দূর করতে হবে। বাড়তি দুশ্চিন্তা হল প্রতিরক্ষা ও কল্যাণ খাতের বিশাল ব্যয়। জিডিপির 3.5% প্রতিরক্ষায় ব্যয় এবং বয়স্ক ভাতা সহ নানা খাতের খরচ মেটাতে সরকারি কোষাগারে বড় টান পড়বে, যা সামলানো বেশ কঠিন। তরুণ প্রজন্মের জন্য বড় বাধা তীব্র আবাসন সংকট। বাড়ি নির্মাণের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতার কারণে উচ্চ ভাড়ার চাপে পিষ্ট তারা। অর্থনীতি চাঙ্গা করতে নতুন সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হবে, তবে সেই অর্থের যোগান দেয়াই মূল প্রশ্ন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। তীব্র তাপপ্রবাহে পড়ছে গোটা ইউরোপ। ফ্রান্স, স্পেন ও ইতালিতে রেকর্ড গরমে নাকাল জনজীবন। গরম থেকে বাঁচতে নদী ও জলাশয়ে নেমে শুধু ফ্রান্সেই প্রাণ গেছে 40 জনের। এছাড়া বন্ধ গাড়ির ভেতরে গরমে মারা গেছে আরও 2 শিশু। দাবদাহের কারণে আইফেল টাওয়ার ও লুভর জাদুঘর প্রতিদিন নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দেওয়া হচ্ছে। নদীর পানি অতিরিক্ত গরম হয় ফ্রান্সে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সাময়িক বন্ধ রাখা হয়েছে। এদিকে স্পেনে তাপমাত্রা 45 ডিগ্রি ছুঁয়েছে। ইতালির 15টি শহরে জারি হয়েছে রেড অ্যালার্ট। জার্মানিতেও পানিতে ডুবে প্রাণহানির খবর মিলেছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত হলো গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। সুইজারল্যান্ডে প্রথম দফার পর এই ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তেহরানের সাথে একটি ন্যায্য চুক্তির চেষ্টা চলছে। অন্যদিকে ট্রাম্পের অসম সত্ত্বেও ইরান যুদ্ধ বন্ধে ভোট দিয়েছে মার্কিন সিনেট। এদিকে ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে শুরু হয়েছে 5ম দফার আলোচনা। বিশ্ব অর্থনীতির অন্যতম প্রধান ধমনী দিয়ে ফের শুরু হলো পণ্যবাহী জাহাজের আনাগোনা। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় প্রথম দফার আলোচনা শেষে হরমুজ প্রণালী পুনরায় চালুর বিষয়টি আলাদাভাবে নিশ্চিত করেছে ওয়াশিংটন ও তেহরান। সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের সাথে একটি সম্মানজনক চুক্তিতে পৌঁছাতে কাজ করছে তার প্রশাসন। তবে প্রেসিডেন্টের অবস্থানের বাইরে গিয়ে ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধের পক্ষে 50-48 ভোটে ঐতিহাসিক রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট। এদিকে পারমাণবিক স্থাপনায় আন্তর্জাতিক পরিদর্শকদের অবাধ প্রবেশের মার্কিন দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি চলমান কোনো চুক্তির আওতাভুক্ত হবে না। অন্যদিকে সংঘাতের স্থায়ী অবসানের লক্ষ্যে মার্কিন মধ্যস্থতায় ওয়াশিংটনে শুরু হয়েছে ইসরায়েল ও লেবাননের 5ম দফার সরাসরি শান্তি আলোচনা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যুক্তরাষ্ট্র ও ইরানের সমঝোতার পর হরমুজ প্রণালীতে আটকা পড়া 11,000 নাবিককে নিরাপদে সরিয়ে নিতে শুরু করেছে জাতিসংঘ। গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর প্রণালীটি বন্ধ করে দিয়েছিল ইরান। এখন পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, বেড়েছে বাণিজ্যিক জাহাজের আনাগোনা। নাবিকদের সরিয়ে নিতে জাতিসংঘের সংস্থা আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা IMOর কার্যক্রমটি নিয়ে কয়েক মাস ধরে আলোচনা চলেছে। IMO জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিত করে সবার সাথে সমন্বয়ের মাধ্যমে ধাপে ধাপে এই উদ্ধার কাজ চলবে। নৌপথটি নির্বিঘ্ন করতে ফ্রান্স যুক্তরাজ্যের মিশনে যোগ দিচ্ছে ডেনমার্ক। আর এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ।